সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমাদের মাথায় আসা প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজি এবং মজার বিষয় হচ্ছে উত্তর কিন্তু আমরা পাই না। আমাদের উত্তর জানার চেষ্টা থাকে, আপনাদের সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা থাকে, জানতে ইচ্ছা করে আপনারা কি ভাবছেন। তো আপনারা যদি কমেন্টসে আমাদের এগুলি জানান, আজকে অনুষ্ঠানের শুরুতেই বলে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হয় দিক নির্দেশনায়। আজকে মাথায় প্রশ্ন আসছে, বর্তমান সরকারটা কি আগের সরকারের মতোই চলছে? ভিন্নতা কিছু আছে? আমার কাছে তো মনে হচ্ছে না, অনেকের কাছেই মনে হচ্ছে না। ঘটনাগুলি কিন্তু একই রকম ভাবে ঘটে যাচ্ছে। আপনি খেয়াল করেন, আপনারা দেখেন এই সরকার ক্ষমতায় আছে 1 বছরের উপরে। আগস্টে 8ই আগস্ট ইউনূস সাহেব ওনার 1 বছর পূর্তি হতে যাচ্ছে। আমরা জুলাইয়ের আজকে 24 তারিখে আছি, তার মানে 1 বছর পূর্ণ হতে আর বাকি নেই। আচ্ছা দর্শক, আপনারা বলুন তো, এমন কোন পরিবর্তন কি খেয়াল করেছেন? এমন কোন লক্ষণীয় পরিবর্তন গত সরকার হাসিনা সরকারের আমলে যা যা ঘটেছিল, ঘটতেছিল 16 বছর, 17 বছর, 18 বছর, এই টাইমটাতে অবকাঠামোগত কিছু উন্নয়ন দেখেছি, অবশ্যই এটা অস্বীকার করার জো নাই। কিন্তু সুশাসন প্রতিষ্ঠা সহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ভ্রান্তিগুলি আমাদের চোখে পড়েছিল, সেই ভ্রান্তিগুলি কি এখনো ঘটছে না? দর্শক, আপনাদের কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যুগে যুগে এটা ঘটে যাচ্ছে এবং ইউনূস সরকারের আমলেও এটা অনবরত ঘটতেছে। এমন কিছু ঘটনা ঘটে, মব সন্ত্রাস একটা কালচারে পরিণত হয়েছে। প্রশ্ন জাগে যে এটা কি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো জিনিস? আসলে বিষয়টা এরকম তো মনে হচ্ছে না। আবার এরকমও মনে হয় এই সরকার গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কি করে তারা। গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন গোয়েন্দারা নাকি এটা আগে থেকে চিন্তা করতে পারে নাই। এটা কি একটা ভুল কথা না? আমি যদি বলি এটা একটা মিথ্যা কথা, তাহলে হয়তো বা বলা হইতে পারে আমি রাষ্ট্রদ্রোহী একটা কাজ করেছি। কিন্তু আপনি খেয়াল করেন, এটার কি কোনো ব্যাখ্যা আছে? এত গোয়েন্দা সংস্থা, তারা কেউ কোনো গেস করতে পারলো না হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন গোপালগঞ্জ, যেখানে সাধারণ মানুষ আলোচনা করতেছিল যে এটা ঘটতেছে, এটা ঘটতে যাচ্ছে, একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে 16ই জুলাই গোপালগঞ্জে, কারণ এনসিপির সমাবেশ আছে। সেখানে কি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থাগুলি নেওয়া হয়েছিল? এটা যে নেওয়া হয় না, এটা কিন্তু দর্শক আপনিও জানেন, আমিও জানি, আম জনতাও জানে। বিষয়টা এরকম, এনে কি হইতে পারে, সমীকরণটা কিরকম আপনি খেয়াল করেন। হয় এখানে গোয়েন্দা সংস্থাগুলি সরকারকে কোনো রিপোর্ট দেয় না, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। 1 নাম্বার তথ্য আমরা হাইপোথেটিক্যালি অঙ্ক করার মতো ধরে নিলাম দিছে, দেন হোয়াট? এরপরে কি হচ্ছে? এরপরে যেটা হচ্ছে, সরকার হয় এটাকে গুরুত্ব দিচ্ছে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, সরকারের ভিতরকার যে চামচামে গোষ্ঠী আছে, বা একটা রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র তৈরি হয়, তারা নিজস্ব স্বার্থ অনুযায়ী কিছু তথ্য প্রদান করে, একভাবে কনভিন্স করতে চায়। সেরকম তথ্য পেয়ে সরকার নিশ্চিন্ত ছিল, নাথিং উইল হ্যাপেন। এটা হলো দ্বিতীয় সম্ভাবনা। তৃতীয় সম্ভাবনা হচ্ছে যেটা, যে যা হয় হোক, সেটাকে আমি আমার ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনীয় অর্থে কাজে লাগাবো। এই তো বিষয়গুলি তো এরকম, এবং আরো অনেক স্পেকুলেশন কিন্তু করা যায়। মৌলিক জায়গাটা কোথায়? মৌলিক জায়গাটা হচ্ছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। প্রবাদের মধ্যে চলে আসি। প্রবাদ কিন্তু সত্য। হাজার হাজার বছর ধরে মানুষের যে অভ্যাসগুলি, মানুষের যে চারিত্রিক ধরন, বৈশিষ্ট্য যেগুলি, সেই অনুযায়ী আরেকটা মানুষ কাজ করে, পরের মানুষটা কাজ করে। এখানেও যেটা হয়েছে, ইউনূস সাহেবের এই অন্তর্বর্তী সরকারকে খুব বেশি বাহবা দেওয়ার কোনো জায়গা কিন্তু আমরা দেখি নাই, আমরা তৈরি হয় নাই। ওইভাবে যে বলা যাবে, ক্রেডিট দেওয়া যাবে, যদি গঠনমূলক আলোচনাতেও করি, হোয়াট হ্যাজ হ্যাপেন, কি হয়েছে? আপনি 3rd টার্মিনাল পড়ে আছে, অলমোস্ট ডান, সেটাকে কি আপনি সম্পন্ন করে এটাকে কি অ্যাক্টিভ করতে পারছেন? মেট্রো রেলের যে উপযোগিতা, সেটাকে তো অস্বীকার করার জো নাই। মতিঝিল পর্যন্ত হয়ে থেকে আছে, সেটা কমলাপুর পর্যন্ত যাওয়ার কথা, এবং আরো মেট্রো হওয়ার কথা প্ল্যান অনুযায়ী, কিন্তু সেটাকে কি আপনি এগিয়ে নিচ্ছেন? যেই সরকারটাকে উৎখাত করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, সেই সরকারের আমলে রিজার্ভের যে বিষয়গুলি আমরা জানতাম, সত্য মিথ্যাকে ভেদ করেও এটা মোটামুটি ভালো একটা পর্যায়ে ছিল, সম্ভবত $24 বিলিয়ন এরকম একটা ছিল। বর্তমান সরকারের আমলে সেটা কমে আসতেছে। এখন প্রশ্ন, সেটা সাবেক সরকারের প্রধান তিনিও উচ্চারণ করেছেন যে এখন তো টাকা পাচার হচ্ছে না, তাহলে রিজার্ভটা কেন বাড়ে না? এটাও কিন্তু একটা ভাইটাল প্রশ্ন। কে করেছেন সেই অনুযায়ী যদি আমরা বলি যে এটা কোনো প্রশ্ন না, এটা ঠিক না। এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও
এই জিজ্ঞাসার জায়গাটা আছে। আগের সরকারের বিভিন্ন যে মন্ত্রী সচিব টচিব এই সমস্তের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠত, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং অন্যান্য যে অঙ্গ প্রতিষ্ঠানগুলির যাদেরকে প্রধান করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি, যেটা নিয়ে সজীব ওয়াজেদ জয়, সাংবাদিক ইলিয়াস তার ইউটিউবে প্রশ্ন তুলেছেন এবং আরো অন্যান্য জায়গা থেকে প্রশ্নটা উঠছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হয়েছে? আহসান এইচ মনসুর। ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ওনার মেয়ে দুবাইয়ে একটা 40 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে। আহসান এইচ মনসুর ব্যাখ্যা দিচ্ছেন যে এটা নাকি ওই মেয়ে আলাদা, মেয়ের সাথে তার সেই ধরনের অর্থনৈতিক সম্পর্ক নাই, তাদের আলাদা পরিবার, সে কিনতেই পারে, তার সেই ক্যাপাসিটি আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে যখন আপনার মেয়ে এটা কিনবে, তখন তো এটাকে বলতেই পারি ডাল মে কুছ কালা হ্যায়। এই প্রশ্নটা কি উঠে না মাথায়? এই প্রশ্নটা কি আসে না? ওনাকে এখন কেন কিনতে হচ্ছে? উনি আহসান এইচ মনসুর এই সরকারের এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গত 6 মাসে সর্বোচ্চ পরিমাণ বিদেশ সফর করেছেন এবং ওনার বিরুদ্ধে ওটা অভিযোগ, অন্যতম অভিযোগ হচ্ছে উনি টাকা পাচার করছেন। এটা কিন্তু অভিযোগ, এটা কিন্তু বলা হচ্ছে না যে উনি করছে, এটা প্রমাণিত সত্য না, এখানে এটা ক্লিয়ার করা উচিত। এই যে বিষয়গুলি ঘটতেছে, এরকম আরো অজস্র বিষয় আছে, এগুলি বলতে গেলে এই টক শোর সীমা ঘন্টার পর ঘন্টা ছেড়ে যাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে এই সমস্ত বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনগুলো, গোয়েন্দা তথ্যগুলি কি সরকারের কাছে যাচ্ছে না? সরকার কি সেগুলি আমলে নিচ্ছে না? নাকি গৈরহ স্টাইলে, যেটাকে বলা হয় গড্ডলিকা প্রবাহ, আগের গড্ডলিকা প্রবাহ দর্শক আপনারা জানেন যে ভেড়া যখন যেদিকে যাওয়া শুরু করে অন্যগুলি সেদিকেই যাইতে থাকে। তা আমাদের দেশের সরকারগুলি কি সেই পাল সময়ের, সেই সেন বংশের সময়ে, দর্শক আপনারা জানেন বাংলাদেশে বাঙালিদের এই ক্যারেক্টারিজম কিন্তু নতুন না, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে আমরা এই ক্যারেক্টারের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। শশাঙ্কের আমল, পাল সময়, সেই সময় মনে করেন, এরপরে সেনরা আসলো, পালদের সময়ে কিন্তু আপনার সেইটা হচ্ছে ধরেন যে 7ম 8ম শতাব্দীর সময় তারা শাসন করলো, শাসনের মধ্যে ও প্রচুর ভেজাল, এই ধরনের ভেজালই ছিল, নতুন কিছু না, এই ধরনের ভেজালই ছিল। নানা রকম বিশৃঙ্খলা, মাছশোনায় যেটাকে বলে, বড় মাছ ছোট মাছকে গিলে খাবে, এখন তো বিষয়গুলি তাই। এখন আপনাকে শেষ করে দিতে পারে, কিন্তু শেষ করে দিতে পারে। সাধারণ মানুষের কোনো সেরকম কোনো যে সিকিউরিটির জায়গা, নিরাপত্তার জায়গা, সেগুলি কিন্তু তৈরি হয় নাই, তখনও ছিল না। সেনরা আসলো, সেনরা আসার পরে এমন কোনো উন্নতি হলো না, তারাও চুরি টুরি এসে নিজেদের ভোগ বিলাস, কিভাবে টাকা পয়সা ইয়া করা যায়, এগুলি সেম এই 2025-এ সেম একই হচ্ছে, সবই হচ্ছে, একই রকম হচ্ছে, নিজেদের আখের গোছানো। এবং ফলত সত্যিকারের একটা রাষ্ট্র গড়ে ওঠার জন্য যে স্ট্যাবিলিটি, যে স্ট্রেংথের জায়গাটা তৈরি হয়, সেই জায়গাটা কিন্তু আর তৈরি হচ্ছে না। সেটা আগেও ছিল। প্রচুর মেধাবী জাতি, বাঙালির মেধার কোনো শেষ নাই, মেধাটা সমস্ত জায়গায় চলে যায় কিভাবে তেল দিবে, তৈল, হরপ্রসাদ শাস্ত্রীর সেই রচনা, তৈল দেওয়াটাই হচ্ছে বেস্ট একটা ক্যাপাসিটির জায়গা। কিভাবে আপনি তৈল দিবেন, সরকারকে তৈল দেওয়া হচ্ছে, সরকার সেই তৈল গলাধকরণ করতেছে। গলাধকরণ মানে তো জানেন যে গিলে খাইতেছে, খুব ভাল লাগতেছে, ওরে বাবা একজন নোবেল প্রাইজ পাওয়া লরিয়েট, ওনার সেই অমুক তমুক। কিন্তু কেউ এটা বিবেচনা করে দেখতেছেন না, নোবেল প্রাইজ পাইছে ঠিক আছে, রাষ্ট্রটা পরিচালনা করতেছেন কোথায়, কিভাবে, কতটুকু যোগ্যতার সাথে? নাকি আপনিও সেই সেন বংশের লক্ষণ সেনের মতো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 17 জন সৈন্য নিয়ে ভুল ক্রমে, আমি যতটুকু ইতিহাস জানি, ভুল ক্রমে সম্ভবত এই এর ভিতরে ঢুকে গেছিল, মানে তারা রাস্তাটা ঠিক চিনতে পারতেছিল না, মূল বাহিনীর সাথে একটা বিচ্ছিন্নতাও তৈরি হয়ে গেছিল। ওরা চাচ্ছিল এক জায়গায় স্টে করে, এর মধ্যে সামনে প্রসাদ পড়ছে, চিন্তা করছে ঢুকে যায়, এরা তো অ্যারাবিক মানুষ, এদের একটু সাহস বেশি, তারা ঢুকে গেছে। লক্ষণ সেন তখন খাইতেছিল, ভাবলো যে আয় হায় আক্রমণ হয়ে গেছে, পিছন দিক দিয়ে পালায়া বিক্রমপুর চলে গেছে। নৌকা ঢোকা রেডি থাকতো, কিন্তু পালানোর জন্য নৌকা ঢোকা রেডি থাকতো। কিন্তু এই সরকার কি করছে? এই সরকার বলছে আমরা কিন্তু চলে যাব। ইউনূস সাহেব কিন্তু বলছে, ইউনূস সাহেব চলে যাওয়ার জন্য কিন্তু সবসময় সদা প্রস্তুত। তার মানে কাহিনীগুলি তো সেই 1000 বছরের পুরনো, 100 বছরের পুরনো, ওই জায়গাতেই রয়ে গেছে। অনিয়ম, বিশৃঙ্খলা, মব সন্ত্রাস, টাকা চুরি হওয়ার বিষয়, নৈতিকতার অবক্ষয়, সমস্ত কিছু আগের মতোই আছে, কোনো কিছুই চেঞ্জ হয় নাই। দর্শক, আমরা এই আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারবো, আরো ইন্টারেস্টিং অনেক তথ্য আছে, করব হয়তো। কিন্তু আপনাদের কাছে আমারও জিজ্ঞাসা, আপনাদেরও জিজ্ঞাসা,
এই সরকার কি আগের হাসিনা সরকারের পথ ধরেই এগিয়ে চলেছেন? অনেক কিছু কিন্তু একই রকম ঘটতেছে। এই সরকারের শুরুটা কি? আমি শেষ করি এই একটা কথা বলে। কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে একটা সরকার ক্ষমতায় আসছে। প্রচুর হতাহতের ঘটনা ঘটছে। আগের সরকার কন্ট্রোল করতে পারে নাই, জিনিসটার মর্ম বুঝে নাই, তারাও সম্ভবত ওই গোয়েন্দা রিপোর্টকে গুরুত্ব দেয় নাই। চামচারা বলছে ম্যাডাম কোনো চিন্তা করেন না, এই সেগুলি নিয়ে ভাবারই কিছু নাই, পোলাপান এগুলিরে সাইজ করে ছেড়ে দিতেছি। বাস্তবে যেটা হয়েছে নিজেই সাইজ হয়ে গেছে। মানে ওই গোয়েন্দা রিপোর্টগুলিকে বা ওই জিনিসগুলিকে গুরুত্ব দেওয়া হয় নাই, চামচামিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সরকারের বিষয়গুলি তো ওইরকমই। এই সরকারের অন্যতম একটা জায়গা হচ্ছে কি, তারা যারা আন্দোলন করছে, এই জুলাই শহীদ হয়েছে, তাদের জন্য কোটা তৈরি করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? এটা কি চিন্তা করা যায়? এটা ঘটছে। মানে আমরা যেই কথাটা বলে আন্দোলনটা শুরু করলাম, একটা সরকারকে ক্ষমতাচ্যুত করলাম, এত পাওয়ারফুল একটা বিষয় ঘটলো। ঘটার পরে কি হইলো? এখন জুলাই শহীদদের জন্য, জুলাইয়ে যারা ইয়ে হয়েছে তাদের প্রতি আমার সালাম। দে আর গ্রেট, তারা জীবন দিছে সত্যিকার অর্থে। হ্যাঁ, তাদের সেই সংগ্রামকে আমি অভিনন্দন জানাই। কিন্তু ঘটনাটা কি হইল? ঘটনাটা হলো তাদের জন্য একটা কোটা তৈরি করা হইলো, অথচ মূল স্লোগানটা ছিল কি? মেধা না কোটা, মেধা মেধা। তাহলে মেধার মূল্যায়ন কই? কোথায়? এগুলি হচ্ছে কি, মানে আমি আপনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমি নিজের হালুয়া রুটি ভাগের ভিতরে ঢুকবো, সেই জন্য আমি আপনাকে ফালাই দিলাম, এখন আমি খাবো। বিষয়গুলি এরকম। তো যাই হোক দর্শক, আমার মনে হয় যে মাথায় যে প্রশ্নটা আসছে যে এই সরকারও কি আগের সরকারের পথ ধরেই চলেছেন, এই প্রশ্নটার উত্তর আমরা জানি না, সত্যিকারের উত্তর জানি না। অনেক কিছুই তো গোপন থাকে, অনেক কিছু নিয়েই কথা বলা যায় না, সেন্সরশিপ আছে, অভিযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও মাথার প্রশ্নগুলি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, ভবিষ্যতেও করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে।